আমি ওয়াশরুম থেকে বের হয়ে ওনাকে বললাম, আধুনিক এই ওয়াশরুমগুলো আমি কখনো ইউজ করিনি। গ্রামে কলে বা পুকুরে গোসল করেছি। আমি এই ওয়াশরুমে কিছুই বুঝতে পারছি না, যদি একটু শিখিয়ে দিতেন। সোনিয়াকেও নিজের অজ্ঞতার কথা বলতে লজ্জা পাচ্ছিলাম আমি। আর শুনুন, আপনাকে তো নাম ধরে রাখতে পারবো না, তাই আপনার একটা নাম দিয়েছি। আপনাকে আমি সুর বলে ডাকবো। বেহালার সুর আপনি। আমার করুণ সময়ে সুরের ছন্দ হয়ে আমার জীবনে এসেছেন, তাই এই নাম দেয়া। আমার চঞ্চলতা দেখে সুর আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর ওয়াশরুমে এসে আমাকে সবকিছু সুন্দর করে বোঝাচ্ছিল। আমি তার কথা মতো একটা কল ওপেন করতেই উপর থেকে পানির ঝর্ণার মতো পড়ে আমাকে আর সুরকে ভিজিয়ে দিল। এক মাদকতা যেন আমায় মাতাল করে তুলল। সেই মাদকতায় মাতাল হয়ে আমি একটা ভুল করে বসলাম। আমি সুরকে জোরে জড়িয়ে ধরলাম। দু হাতের মুষ্টি দিয়ে তার পিঠে এত জোরে ধরলাম যে আমার নখ দুটো বসিয়ে দিয়েছি আমি। আমি জানি না কি হলো আমার। ছোটবেলার বদ অভ্যাসটা আমার জেঁকে ধরলো। আমি যখন খুব বেশি এক্সাইটেড হয়ে যাই বা রেগে যাই, তখন আমার দাঁত কিরমির করে। আমি তখন কামড় দিয়ে বসি। এবারও কি মনে করে যেন সুরের বাহুডোরে আমি জোরে কামড় দিয়ে বসলাম। আমি কামড় দিয়ে কিরমির করতে লাগলাম। সুরের কণ্ঠ ধ্বনিতে আমার হুঁশ ফিরল। সে অস্বস্তি নিয়ে বলতে লাগলো, আয়েশা, কি করছো কি? সুরের কথা শুনে নিজের ভুলটা বুঝতে পারলাম আমি। নিজের আত্মসম্মানকে এভাবে বিকিয়ে দিয়ে ভালোবাসা নামক শব্দটাকে অপমান করা উচিত হবে না। এই মুহূর্তে নিজেকে এভাবে লেলিয়ে দেওয়াটা সবচেয়ে বোকামো হবে। তাই সুরকে কোনোভাবেই বুঝতে দেয়া যাবে না যে এটা আমার আবেগের বিস্তরণ। আমি নিজেকে সামনে নিয়ে হাত পা কাঁপিয়ে সুরের দিকে তাকিয়ে দাঁত জোড়া কিরমির করে ঘন ঘন দম নিতে লাগলাম। বোঝাতে লাগলাম আমার দম নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আমার সারা শরীর ইচ্ছে করে রোগীদের মতো কাঁপাতে লাগলাম। সুরও আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। সে আমায় কোলে নিয়ে বিছানায় শোয়ালো। এরপর সোনিয়াকে ডাকতে লাগলো। সোনিয়া এসে আমায় এই অবস্থায় কাঁপতে দেখে সুরকে বলল, স্যার, ম্যাডামের মনে হয় মিল্কি ব্যারাম আছে। মিল্কি রোগীরা এভাবে কাঁপে। আমাকে গ্রামের জুতার ঘ্রাণ শুকাইতো এসব রোগীদের। আমি কি জুতা আনবো? তাহলে ম্যাডামের নাকে ধরলে ম্যাডাম ঠিক হয়ে যাবে। সোনিয়ার কথা শুনে আমি নিজেকে আস্তে আস্তে স্বাভাবিক করতে লাগলাম। এই অবস্থায় জুতার গ্রান শোকার মতো ধৈর্য আমার হচ্ছে না। এই ছোট ভুলের এত বড় শাস্তি নিজেকে দিতে পারবো না আমি। এদিকে সোনিয়ার কথা শুনে সুর ধমক দিয়ে বলল, বাজে কথা বলে বন্ধ করো। এত বেশি কথা বলে কেন? চুপচাপ এসে আয়েশার পাশে বসে আয়েশাকে দেখো। আমি ডাক্তার আনতে গেলাম। সুরের মুখে ডক্টর আনার কথা শুনে আমার ভেতর এবার সত্যি সত্যিই কাঁপতে লাগলো। ধরা পড়ে গেলে লজ্জায় এই মুখ দেখাবো কি করে, সেটাই ভাবছি আমি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এরপর বড় কোনো রোগ হলেও তিনি বিশ্বাস করবেন না। একটা মিথ্যে ঢাকতে কতগুলো মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। ডক্টরের থেকে তা আর জুতার গ্রান শুকাই শ্রেয় মনে হচ্ছে আমার এখন। সুর সোনিয়াকে আমার পাশে বসিয়ে রুম থেকে বের হতেই আমি নিজেকে স্বাভাবিক করলাম। হঠাৎ করে আমায় এভাবে সুস্থ হতে দেখে সোনিয়া বড় বড় চোখ করে তাকালো। বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলো, ম্যাডাম, আপনি ঠিক হয়ে গেছেন? এখন কি ভালো লাগছে? একটু আগেই তো খুব কষ্ট পাচ্ছিলেন। আমি সোনিয়ার দিকে তাকিয়ে মুখটা হালকা বাঁকিয়ে বললাম, ঠিক না হয়ে উপায় আছে? তুমি আমার জুতার ঘ্রাণ শুকাতে চাচ্ছ? তোমার সাহেব আমার ডক্টর এনে ইঞ্জেকশন দিতে চাচ্ছে? এত সব ট্র্যাজেডির কথা শুনে রোগ নিজেই তো ভয় পেয়ে অক্কা বুলবুল করে পালিয়ে গেছে। সোনিয়া আমার কথা শুনে জোরে হেসে দিল। হাসির রেশটা বেশ কিছুক্ষণ ধরেই থাকলো, তারপর আবারও মুখটাকে মলিন করে ফেললো। তার এই অবস্থা দেখে মনে হচ্ছে সে ভীষণ বড় কোনো ভুল করে ফেলেছে। নিজের অপরাধী চোখ দুটোকে আমার দিকে তাক করে বলল, ম্যাডাম, আপনার কথা শুনে ভুল করে হেসে ফেলেছি। কিছু মনে করবেন না। এই বাড়িতে আসার পর থেকেই হাসতে ভুলে গিয়েছিলাম। একটা মানুষ, আমি সারাদিন কাজ করি, একা থাকি, কারোর সাথে কথা বলার সুযোগ পাই না। আর স্যার তো সবসময় গম্ভীর মুখ করে থাকেন, প্রয়োজনের বাহিরে একটা কথাও বলে না। আজকে মনে হলো কারোর সাথে একটু মন খুলে হাসলাম। প্লিজ ম্যাডাম, রাগ করবেন না। আমি সোনিয়ার কথা শুনে তাকে অভয় দিয়ে বললাম, রাগ করিনি, তবে তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমাকে আমি স্নেহ করব, মায়া করব, শ্রদ্ধাও করব। যেহেতু বয়সে তুমি আমার বড়। আর যদি আমার কথার বরখেলাপ করো তাহলে আমি শক্ত হব। এখন তুমিই চিন্তা করো তুমি কি করবে। সোনিয়া আমার হাতটা ধরে বলল, ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি হালকা হেসে তার কানে কানে ফিসফিস করে শিখিয়ে দিলাম সুর আসলে কি জবাব দেবে।
এর মধ্যে সুর ঘরে প্রবেশ করলো। তার চোখে মুখে কপালে চিন্তার ভাঁজ, মুখটা শুকিয়ে আছে। ঘরে ঢুকেই আমার সুস্থ অবস্থায় দেখে তিনি বেশ চমকালেন। বিস্মিত চোখে তাকিয়ে আমায় জিজ্ঞেস করলেন, তোমার শরীর ঠিক হয়ে গেছে? এত দ্রুত সুস্থ হয়ে গিয়েছ? আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। পাশ থেকে সোনিয়া আমার কথা মতো বলে উঠল, স্যার, বলেছিলাম না ম্যাডামের মির্কি ব্যারাম হয়েছিল। দেখুন, সত্যি ম্যাডামের মির্কি ব্যারাম হয়েছিল। আমি জুতা শুকাইতেই ম্যাডাম ঠিক হয়ে গিয়েছে। সুর সোনিয়াকে ধমক দিয়ে বলল, আজ বাজে কথা বন্ধ করো তো। ঝড়ে বক মরলো আর সাধু বাবার কারসাজি হয়ে গেল, তাই না? এসব অদ্ভুত কথা বলবেন আর। আমি সুরের কথা কেড়ে নিয়ে বললাম, আরে আপনি শুধু শুধু তাকে বকছেন। সত্যি জুতা শুকানোর পর আমি সুস্থ হয়ে যাই। এগুলো অনেক পুরনো টোটকা, গ্রামের মানুষ এগুলো ভীষণ মানে আর কাজেও দেয়। সুর আমার দিকে তাকালো, কপালটা রাগে ভাঁজ হয়ে আছে, তবে কণ্ঠে নমনীয়তা। আমাকে মোলায়েম গলায় বলল, তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি কিভাবে এরকম অবৈজ্ঞানিক কথা বলছো? পড়াশোনা করে কি এসব শিখতেছ? গ্রামে অনেক কুসংস্কার বিশ্বাস করে, আর এগুলো মানেও তারা, কারণ গ্রামের বেশিরভাগ মানুষ অশিক্ষিত। তারা বোঝে না কোনটা ঠিক কোনটা ভুল। সোনিয়া না হয় তেমন শিক্ষিত না, তাই বোঝে নে। তুমি কিভাবে শিক্ষিত হয়ে এমন কথা বলছো? অসুস্থ হয়েছ, হুট করে ঠিক হয়ে গিয়েছ, আলহামদুলিল্লাহ, ভালো। তবে তোমার মধ্যে অসুস্থতা আছে, সুতরাং সন্ধ্যার পর ডক্টর দেখাতে নিয়ে যাব। আমার সাথে যাবে। তোমার সবকিছু দায়িত্ব আমার, আর আমি দায়িত্ব পালনে একদম অবহেলা করি না। যাও, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আমি তোমাকে নতুন করে আবার কলেজে ভর্তির ব্যবস্থা করে দিব কিছুদিনের মধ্যে। এরপর সোনিয়ার দিকে তাকিয়ে বলল, আর তুমি কখনো আসার সামনে এসব উদ্ভট কথাবার্তা বলবে না। এখন কি রান্না করে খাবার রান্না করো। কথাগুলো বলে তিনি বের হয়ে গেলেন। সোনিয়া মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে। আমি সোনিয়ার মাথায় হাত দিয়ে বললাম, হে সোনিয়া, মন খারাপ করে তুমিও অক্কা বুলবুল হয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ? সোনিয়া আমার কথা শুনে জোরে হেসে দিয়ে বলল, না ম্যাডাম, মন খারাপ করিনি। আপনি থাকলে মন খারাপ করে থাকা যায় নাকি? ঠিক, রান্না করতে যাই, আপনি ফ্রেশ হন, না হয় স্যার রাগ করবেন। সোনিয়া চলে গেল। আমি বিছানা থেকে উঠে শাওয়ারে গেলাম। চোখে শুধু সুরকে ভাসছে আমার। তার চোখ নমনীয়, কণ্ঠ মোলায়েম, ঠোঁট। আমার চোখ দুটো বন্ধ করলেই ভেসে উঠছে এগুলো। আমি নিজেকে বেশ সংযত করে গোসল শেষ করে বের হলাম। এরপর খেয়ে নিলাম কিছু। রান্নাঘর থেকে একটা ছুরি এনে বিছানার বালিশের নিচে রাখলাম। সব সময় নিজেকে শক্ত দেখাতে হবে। পুরুষ মানুষ যত সাধুই হোক না কেন, ঠিকই স্বামীর অধিকার ফলাতে আসবে, আর সেটা কোনোভাবেই সহজে দেয়া যাবে না। আমাকে যেভাবে পোড়াচ্ছে, আমিও সেভাবেই পুড়িয়ে খাঁটি করে নিজেকে বিলিয়ে দেব, উজাড় করে দেব। এর আগে না, এসব ভাবতে ভাবতেই আমার চোখে ঘুম এসে জেঁকে ধরলো। কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। একটা মোলায়েম হাতের স্পর্শে আমার ঘুম ভাঙতে লাগলো। কপালে শীতলতা অনুভব করলাম। চোখ দুটো টেনে টেনে তাকিয়ে দেখলাম সুর আমার পাশেই বসা। তাকে আমার পাশে বসে থাকতে দেখেই মনে হচ্ছে সে এখন আমার কাছে স্ত্রীর অধিকার চাইবে, কিন্তু আমি তো তা হতে দেব না। তাই ঝট করে উঠে বালিশের নিচ থেকে ছুরিটা বের করে তার দিকে তাক করে বললাম, একদম আমার কাছে আসার চেষ্টা করলে খুন করে দেব। আমি বেশ সিরিয়াস মুড নিয়ে নিলাম চোখে মুখে। আমার এই অবস্থা দেখে সুর আমার দিকে তাকিয়ে আমার হাতে ধরা ছুরিটা আমার হাতে কবজি ধরে হাত বাঁকিয়ে বলল, আমি যদি তোমাকে ছুতে চাই, তাহলে ছুরি কেন, রামদা নিয়ে বসলেও ছুতে পারবো। বাংলা নাটক বেশি দেখা হয়, তাই বাংলা নাটকের মতো কাহিনী পড়তেছ। আমাকে এসব ভয় দেখিয়ে লাভ নেই, এটা বাস্তবতা। আমি যেহেতু বলেছি তোমাকে অসম্মান করব না, সেহেতু কখনো যদি তোমার প্রতি আমার পুরুষত্ব জেগে ওঠে, আমি সেটা দমন করেই রাখবো। সুতরাং নিশ্চিন্তে থাকো। বালিশের নিচে ছুরি রাখার দরকার নেই। আমি এসেছিলাম তোমাকে দেখতে, অনেকক্ষণ টাকার পর উঠছিলে না, তাই কপাল ধরে কেবল দেখছিলাম ঠিক আছে কিনা। যাই হোক, তৈরি হয় নাও, ডক্টর কাছে নিয়ে যাব। আমি ঢোক গিললাম। এরপর হালকাভাবে কেবল মাথা ঝাঁকালাম। সুর বের হয়ে গেল। আমি মাথা আঁচড়ে একটু পরিপাটি হয়ে নিলাম। এমন সময় আয়নায় দাঁড়িয়ে বাবার কথা ভীষণ মনে পড়তে লাগলো। আমার দহন বাড়তে লাগলো। তবুও নিজেকে সামলে নিয়ে কাপড় পরে সুরের সামনে গেলাম। কিন্তু এখানে এসেও যে এত বড় অঘটনের সম্মুখীন হব কে জানতো। সুর আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তুমি কি এভাবে যাবে? আমি কপালটা কুঁচকে উত্তর দিলাম, কেন? এভাবে গেলে কি সমস্যা? ভালো লাগছে না আমায়? ড্রেস তো আপনিই কিনে দিয়েছেন, ফিটও হয়েছে।
আর আমি তো একটু ঢিলেঢালা জামা পরতেই পছন্দ করি। নিজের কেনা ড্রেস এখন নিজেই পছন্দ করছেন না। তিনি কিছুটা রাগী গলায় জবাব দিলেন, এত বাজে বকো কেন তুমি? আমি তোমার ড্রেস ফিট নিয়ে কিছু বলছি না। তুমি কিভাবে সালোয়ার উল্টা পরে বের হবে? তুমি সালোয়ার উল্টা পরে আছো, আর দুই পায়ে দুই রকম জুতা পরে আছো। ওনার কথা শুনে আমি আমার পায়ের দিকে তাকিয়ে লজ্জায় নুইয়ে পড়লাম। অসম্ভব অস্বস্তি ঘিরে ধরলো আমায়। শরীর কাঁপতে লাগলো, সেই সাথে নিজের উপর রাগও উঠে গেল। যতই আমি নিজেকে স্বাভাবিক আর শান্ত রাখার চেষ্টা করছি, ততই আবেগে নুয়ে একের পর এক ভুল করছি আমি। নিজেকে হ্যাংলো বানাচ্ছি আমি তার কাছে। চোখ টলমলো করছে আমার। নিজেকে সামলে উত্তর দিলাম, শরীর খারাপ লাগছিল তো, তাই কিভাবে কাপড় পরেছি খেয়াল নেই। আমি এক্ষুনি কাপড় ঠিক করে বের হচ্ছি, আপনি 5 মিনিট ওয়েট করুন। এরপর ঘরে এসে পুনরায় ড্রেস চেঞ্জ করে ওনার সাথে বের হলাম। বাসা থেকে বের হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে রইলাম। ড্রাইভার এসে গাড়ির দরজা খুলে দিল, পেছনের দরজাও খুললো, আবার সামনের দরজাও। আমি কোথায় বসবো বেশ দ্বিধায় পড়ে গেলাম। এমন সময় ভালোবাসার নির্মল হাওয়ার মতো কানে ভেসে আসলো কণ্ঠধ্বনি। আয়শা, সামনের সিটে বসো। এরপর ড্রাইভারের দিকে তাকিয়ে সুর আবারও বলল, তোমাকে ড্রাইভ করতে হবে না, আমি নিজেই ড্রাইভ করব। ওনার এই কথা শুনে আমার বুকের ভেতরের স্পন্দন দ্রুত গতিতে বাড়তে লাগলো। শরীরটা হালকা কাঁপুনি দিল। আমি লম্বা কয়েকটা নিঃশ্বাস ছেড়ে গাড়িতে উঠলাম। পাশেই উনি বসে গাড়ি চালাচ্ছে। আমি চুপ হয়ে বসে আছি। উনি কথা শুরু করলেন। আয়শা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো? আমি স্বাভাবিক গলায় উত্তর দিলাম, কেন? ডক্টরের কাছে। তিনি পাল্টা জবাব দিয়ে বললেন, তোমাকে উকিলের কাছে নিয়ে যাচ্ছে। আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এইভাবে একটা সম্পর্কের ফাঁদে তোমাকে আটকে রাখার অধিকার আমার নেই। উকিলের সাথে কথা বলে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। এরপর তোমাকে হোস্টেলে পাঠিয়ে দেব। তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি তোমার সকল খরচ বহন করব। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে যা করতে হয় আমি করব। এমনিতে তোমার সাথে আমার বয়সের ব্যবধান অনেক বেশি, তোমার আবেগ বেশি। আমি পুরুষ মানুষ। তোমার মতো সুন্দর মেয়ে আমার আশেপাশে থাকলে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি। এটা তো সিনেমা না যে এক ঘরে থাকলে আমাদের মাঝে কিছু হবে না। হয়তো কোনোদিন তাল হারিয়ে কিছু একটা করে বসলাম, তখন নিজেকে ক্ষমা করতে পারবো না। আজ জীবনের কাছে আমি অপরাধী হয়ে যাব। তাই এই সিদ্ধান্তে নেওয়া। আশা করি তুমি এতে খুশি। কথাগুলো বলেই থামলেন উনি। আমি চুপ করে বসে রইলাম। আমার শরীরটা ভীষণ কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, মনে হচ্ছে কেউ বুকে চাপ দিয়ে ধরে আছে আমায়। তিনি আবারও বলে উঠলেন, চুপ কেন? উত্তর নেই কেন? আমি নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলাম, সিদ্ধান্ত তো সব আপনি নিয়েই নিয়েছেন, এখানে তো আমার কিছুই বলার নেই। আপনি চেয়েছেন বিয়ে হয়েছে, আপনি চাইবেন ডিভোর্স হবে, আমি আর কি বলবো? বিয়েতে আমার মত ছিল না, তারপরেও বিয়ে হয়েছে। ডিভোর্সেও আমার মত নেই, তারপরেও ডিভোর্স হবে। এখানে তো আমার কিছুই বলার নেই। তিনি আমার কথা শুনে গাড়িটা থামালেন। এরপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ডিভোর্সে মত নেই কেন? আমার চোখ দিয়ে ততক্ষণে পানি পড়তে লাগলো। আমি কিছুটা কান্না করেই উত্তর দিলাম, বিষয়টা এমন না, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচবো না। তবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমার মানে করি আমি সব সময়, কারণ আমার খারাপ সময়টায় উদ্ধার করেছেন আপনি আমাকে। নাহয় মহসিনের মতো লম্পট ছেলেকে আমার বিয়ে করতে হতো। তবে বিয়ে হয়েছে নিয়তি বলে মেনে নিয়েছি আমি। এখন বিয়ে হতে না হতেই ডিভোর্স। এত দ্রুত পরপর দুটো সিদ্ধান্ত আমার জন্য কতটা ভালো হবে সেটা আমি জানি না। আজকে আমার বাবা বেঁচে থাকলে হয়তো চাইতো না আমাদের ডিভোর্স হোক। আমি না হয় অসময় একটা সম্পর্কেই আবদ্ধ থাকলাম। যখন মনে হবে আমি আর পারছি না, তখন আলাদা হলাম। এখন একটা সম্পর্কের মানে বুঝে উঠতে পারলাম না, তাহলে সেই সম্পর্ক কি করে আমি শেষ করে দিই বলুন? আমাকে দুটো সম্পর্কে ফারাক বুঝতে দিন। আমি বিয়ে বিয়ে খেলা চাই না। আজকে বিয়ে কালকে ডিভোর্স, এটা আমার কাছে অপমানজনকই লাগছে। সিদ্ধান্ত নিতে হলে উভয় পক্ষের পরামর্শে নিতে হয়। আর সবচেয়ে বড় বিষয়, আমি হোস্টেলে গিয়ে কি করব? কতটা নিরাপদে থাকবো বলুন তো? আমি বলছি না আপনাকে আমি ভালোবাসি, তবে আমি এই সম্পর্কের জন্য একটু সময় চাই। আমরা একটা চেষ্টা তো করতে পারি। যদি দেখি আমাদের মাঝে সবকিছু সুন্দর করে এগোচ্ছে, তাহলে আমরা সম্পর্কটাকে এগিয়ে নিব। আর যদি দেখি সব কিছুতেই এই সম্পর্কটা বাধা দিচ্ছে, তাহলে আমরা না হয় সম্পর্কের বেড়াজাল থেকে বের হলাম। আপাতত নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলি, এটাই ভালো নয় কি? আমার কথাগুলো শুনে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আয়শা, তুমি আমায় 2-3 দিন আমাকে চেনো, পুরো আমিটাকে চেনো না। আমার জীবন অন্ধকার অধ্যায়ের সাথে জড়িত। তুমি যতটা ভালো মানুষ আমাকে মনে করছো,
আমি ঠিক ততটাই কঠিন এবং খারাপ। যে সম্পর্ক আজকে তুমি জিয়ে রাখতে চাচ্ছ, এই সম্পর্কটা তুমি পরশু ভাঙতে চাইবে। তবে তখন আমি তোমায় মুক্তি দেব না। এখন তোমাকে দুটো অপশন আমি দেব। এক, তুমি কি আমার সাথে নামমাত্র এই সম্পর্কে থাকতে চাও, নাকি চাও না? দুই, যদি থাকতে চাও তাহলে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিলে আমার মতের বিরুদ্ধে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আমি ওনার কথার জবাবে বলে উঠলাম, আমি আপনার সাথে বন্ধুত্ব বজায় রেখে এই নামে মাত্র সম্পর্কে নিরাপত্তার জন্য থাকতে চাচ্ছি আপাতত। পরে যদি মনে হয় আপনার সাথে আমি থাকতে পারবো না, তাহলে আপনার সম্মতি নিয়েই আমরা একটা সিদ্ধান্ত নিব। আর আমাদের কেবল সম্পর্কের নামেই থাকবে স্বামী স্ত্রী, কেউ কারো কাছে অধিকার চাইবো না। আপনি আপনার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে পেতে যা করা লাগে করুন। যদি কখনো সে ফিরে আসে, তাকে নিয়ে বাকি জীবন পার করুন। আমার এতে কোনো আপত্তি থাকবে না। আমি নিজে থেকেই সরে যাব। আমার কথাগুলো শুনে তিনি উত্তর দিলেন, তুমি এখন তোমার ওয়াদায় বাধা। আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, তুমি সেটা কাজে লাগাতে পারো না। এই সম্পর্কে বেড়াচাল কতটা নির্মম ভয়ঙ্কর সেটা তুমি বুঝতে পারবে। আর আঞ্জুমান কখনো ফিরে আসবে না। আমি ওনার কথা শুনে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আঞ্জুমান কেন ফিরে আসবে না? কারণ মৃত মানুষ কখনো ফিরে আসে না। বিষয় নিয়ে পুনরায় জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি তো বললেন সে জীবিত, দেশের বাইরে আছে। আমার কথার প্রেক্ষিতে তিনি উত্তর দিলেন, যাকে আমি নিজের হাতে খুন করেছি সে কি করে জীবিত হয়? তাকে আমি সবার কাছে জীবিত প্রমাণ করে রেখেছি, যাতে করে আমার উপর কারো সন্দেহ না আসে। দীর্ঘ 13 বছর সে মৃত জেনেও আমি অপেক্ষা করেছি তার জন্য। এটা কেবল একটা নাটক। আমি বললাম না, তুমি আমার উপরটা দেখে গলে গেছ, ভেতরটা চেনো নি। ওনার কথা শুনে আমার বুক ধড়ফড় করতে লাগলো, আর শ্বাস নিতে পারছিলাম না। আমি চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। আমি কেবল দেখছি উনি আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। এরপর আমার হুঁশ ফিরল কারো হাতে স্পর্শে আর পানির ঝাপটায়। আমি চোখ দুটো টেনে তাকানোর চেষ্টা করলাম। চোখ খুলতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবু সেটা উপেক্ষা করে চোখ খুললাম। আমি লক্ষ্য করলাম মেঝেতে পড়ে আছি আমি, আর উনি আর সোনিয়া আমার পাশে বসা। আমি ভয় ভয় ওনার দিকে তাকাতেই উনি বলতে লাগলেন, কাপড় পাল্টাতে সে জ্ঞান হারিয়ে ফেললে কিভাবে? কোনো কিছুতে কি আঘাত পেয়েছ? আমি অবাক চোখে আরবের দিকে তাকালাম। সুর নামটায় অনেক আবেগ মিশ্রিত। এই নামটা এখন আর আসছে না আমার মুখ থেকে। আমার শরীর কাঁপতে লাগলো। কাপা গলায় জিজ্ঞেস করলাম, আমি এখানে কি করে আসলাম? আমি আর আপনি তো বাইরে ছিলাম, আমরা তো উকিলের কাছে যাচ্ছিলাম। আমার কথা শুনে আরব আমার দিকে বিস্ময় নিয়ে তাকালো। তাকে দেখে মনে হচ্ছে আমি যা বলছি সেটা সম্পর্কে সে অবগত না। পাশ থেকে সোনিয়া বলে উঠল, ম্যাডাম, আপনি তো বাসা থেকে বেরই হননি, এখানে এসেছিলেন কাপড় আর জুতা পরিবর্তন করতে। অনেকটা সময় পার হয়ে যাওয়ায় আমাকে স্যার ডেকে পাঠায়। এসে দেখি আপনি মেঝেতে পড়ে আছেন। এরপর আমি স্যারকে ডাক দিলাম। তিনি এসে আপনাকে চোখে মুখে পানি ছিটা দেয়। আপনি ঠিক আছেন তো? সোনিয়ার কথা শুনে আমি বুঝতে পারলাম আমার কাপড় পরিবর্তন করে এসেই জ্ঞান হারিয়ে ফেলেছি আমি। এরপর বাকি যা হয়েছে তা আমার অবচেতন মনের ভাবনা। কিন্তু অবচেতন ভাবনাটাও এতটা সত্যির মতো কি করে হয়? ট্র্যাজেডিক লাগছে আমার কাছে বিষয়টা অনেক। সোনিয়াকে আরাব বলল, ম্যাডামের জন্য গ্লুকোজ বানিয়ে নিয়ে এসো, ওর প্রেশার অনেক লো। সোনিয়া চলে গেল গ্লুকোজ বানাতে। আরাব মেঝেতেই আমার পাশে বসে আছে। আমায় কোলে তুলে বিছানায় শোয়ালো। আমার দিকে তাকিয়ে বলল, জ্ঞান ফেরার সময় তুমি খুব অস্থির ছিলে, আঞ্জুমানের নামটা বারবার মুখে নিচ্ছিলে। কি হয়েছিল তোমার? এখন ঠিক আছো? আমি নিজের ভেতর এত চাপ রাখতে পারলাম না। গা গুলোচ্ছিল আমার প্রচুর। আমি একদম কিছুক্ষণ আগে আমার কল্পনায় ঘটে যাওয়া বিষয়টা বলে উঠলাম। আমার কথা শুনে আরবের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। সে আমার দিকে তাকিয়ে আমাকে ধরে আবারও বলল, সত্যি কি তুমি এমন কিছু দেখেছ? এটা কি করে সম্ভব? হুবহু একই রকম বর্ণনা। আমি আরবের কথা শুনে আরো বিচলিত হলাম। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, একই রকম বর্ণনা মানে? এরপর আরব আবারও গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, সোনিয়া এই বাসায় অনেকদিন যাবৎ আছে। সে কখনো এমন কিছু দেখেনি বা এমন কিছুর সম্মুখীন হয়নি। তবে সবচেয়ে বেশি অবাক করার বিষয় হচ্ছে, আমার বাসায় আমার যত অল্প বয়সী মেয়ে আত্মীয় স্বজন যার সাথে আমার বিবাহ জায়েজ এবং সুন্দরী, তারা যদি কোনো দরকারে আমার বাসায় এসে থেকেছে, সেদিন রাতেই তারা এমন স্বপ্ন দেখে ধরফর করে উঠেছে। সবার কাছে স্বপ্নের মোটিভ সেম ছিল, আমাকে খুনি বানানো। এই স্বপ্ন তুমি একটা বিষয় স্কিপ করে গেছ।
সেটা হলো আমার আর তোমার বিবাহের সিন, যেটা বাস্তবে অলরেডি ঘটে গিয়েছে। কিন্তু বাকি মেয়েদের স্বপ্ন শুরু হতে আমার সাথে বিয়ের সিন দিয়ে। এরপর আমি তাদেরকে উকিলের কাছে নিয়ে ডিভোর্স দিতে চাইতাম, তারা চাইতো না। এরপর আমি তাদের দুটো শর্ত দিতাম, তারা সেটা মেনে নিত। এরপর আমি বলতাম আমি আঞ্জুমানকে খুন করেছে। এটা কি করে সম্ভব? একই রকম স্বপ্ন সবাই দেখেছে। আমার আত্মীয় স্বজন কম, আসার মধ্যে আমার ফুফতো বোন আর খালাতো বোন এসেছিল বাসায়। তারা এসে একদিন করে থেকে এসব বলেই চলেছে। আমার ধারণা ছিল আঞ্জুমানের হঠাৎ চলে যাওয়া তাদের ভীষণ ভাবিয়েছে, তাই তারা আমার স্বপ্ন দেখেছে। আর হয়তো প্রথমজন স্বপ্নটা দেখার পর অন্যজনকে বলেছে, তাই অন্যজনের সেটা দেখেছে। কিন্তু তুমি তো একদম আলাদা মানুষ, তাদের সাথে কানেকশনও নেই। বিষয়টা এতদিন আমি মাথায় নিইনি। এখন মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো কিন্তু রয়েছে। এই বয়সে আসলে কি সবার মানসিক ডিসঅর্ডার হয়ে যায় কিনা জানি না। যাই হোক, যা দেখেছ এটা তোমার একটা কল্পনা, মতিভ্রম। বিষয়টিকে গভীরভাবে চিন্তা করে নিজের উপর প্রেশার নিও না। তুমি শিক্ষিত প্লাস ধার্মিক মেয়ে, দোয়া দরুদ পড়তে থেকো সবসময়। আর ডাক্তারের কাছে যাওয়ার কষ্ট করতে হবে না, ডাক্তার নিচে এসে তোমাকে দেখে যাবে। এর মধ্যে সোনিয়া আমার জন্য গ্লুকোজ বানিয়ে নিয়ে আসলো। সোনিয়া আসতেই আরব আমার পাশে থেকে উঠে সোনিয়াকে বলল, ম্যাডামকে গ্লুকোজটা খাইয়ে ওর জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিও। ম্যাডামের সকল দায়িত্ব আজ থেকে তোমার। রান্নার জন্য নতুন বাবুর্চি আমি নিয়োগ দিব, সবসময় ম্যাডামের পাশে থাকবে। সোনিয়া মাথা ঝাঁকালো। আরব রুম থেকে বের হয়ে গেল। আমি সোনিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, একটা সত্যি কথা বলবে? সোনিয়া চোখে চোখ দিয়ে সম্মতি দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এ বাসায় এসেছো কত বছর যাবত? সোনিয়া নম্র গলায় উত্তর দিল, 9 বছর হবে। আমার বয়স যখন 13 বছর তখন এসেছিলাম। তখন কি আমার শ্বশুর শাশুড়ি ছিলেন? হ্যাঁ ছিলেন, তারাই আমাকে নিয়ে এসেছিলেন। এরপর ওনারা দুজনই কোভিডে মারা যায়।